Hello everybody, welcome to the Way of Solution. Students, 2nd এপ্রিল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা হবে আজকের পর্বে অবশ্যই। সো যারা আমাদের পর্বে যুক্ত হয়েছে সকলকে বলবো অবশ্যই পর্বটিতে একটা লাইক করো এবং শেষ পর্যন্ত আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বটি দেখতে থাকো। চলো শুরু করব সরাসরি ক্লাস এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হলে যুক্ত হতে ভুলবে না। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে ফেলো সকলে। প্রথম প্রশ্ন, আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, 2025 সাল বা 2025-26 ইন্ডিয়া স্কিলস জাতীয় প্রতিযোগিতাটি ভারতের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর হবে ডিয়ার স্টুডেন্টস, নয়ডাতে অনুষ্ঠিত হচ্ছে। ইন্ডিয়া স্কিলস ন্যাশনাল কম্পিটিশন 2025-26 কমেন্সেস ইন গ্রেটার নয়ডা। তো গ্রেটার নয়ডাতে এটা চালু হয়েছে বা অনুষ্ঠিত হচ্ছে। এই জাতীয় প্রতিযোগিতার বিজয়ী যারা হবে তারা ওয়ার্ল্ড স্কিলস সাংহাই, তো সাংহাই 2026-এ সাংহাইতে ওয়ার্ল্ড স্কিলস সেখানে অংশগ্রহণ করতে চলেছে। ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন তারা যা দক্ষতার ক্ষেত্রে অলিম্পিক হিসাবে পরিচিত। তো দক্ষতার অলিম্পিক বা ওয়ার্ল্ড স্কিলস যেটা, সেখানে এইখানে যারা ইন্ডিয়া স্কিলসে প্রতিযোগিতায় বিজয়ী হবে তাদেরকে পাঠানো হবে, যেটাকে বলা হচ্ছে দক্ষতার অলিম্পিক। এর পরেরটা, প্রতি বছর কোন তারিখে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়ে থাকে? প্রতি বছরেই অটিজম সচেতনতা দিবস পালন করা হয় 2রা এপ্রিল। ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে অবজার্ভ অ্যানুয়ালি অন এপ্রিল 2। অটিজম কি আসলে? অটিজম বা অটিজম স্পেকট্রা ডিসঅর্ডার বা যেটাকে ASD বলা হচ্ছে, এটি হলো মস্তিষ্কের বিকাশের সাথে সম্পর্কিত একটি অবস্থা যা একজন ব্যক্তির অন্যের সাথে যোগাযোগ ও সামাজিক মেলামেশার ক্ষমতাকে প্রভাবিত করে। এক কথায় বলতে গেলে মেন্টালি দিক থেকে কম বিকাশ হওয়া এমন কিন্তু ব্যক্তিদেরকে সাধারণত বলা হয়ে থাকে অটিজম ডিসঅর্ডারের বা মস্তিষ্কের বিকাশ তাদের কিন্তু সম্পূর্ণ হয় না, এটাকে আমরা অটিজম বলে থাকি। তো সেই অটিজম সচেতনতা দিবস প্রতি বছর পালন করা হয় 2রা এপ্রিল। এই অটিজম এটি সাধারণত শৈশবে শুরু হয় এবং সারা জীবন কিন্তু এটা স্থায়ী হতে পারে। চলো এরপরেরটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। 2025 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতে 15 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে বেকারত্বের হার কত শতাংশে নেমে এসেছে? দেখো আমাদের ভারতবর্ষে যদি আমরা দেখি বেকারত্ব, এই বেকারত্ব হারটা বর্তমানে 2025 সালে লাস্ট ইয়ারের যদি আমরা পরিসংখ্যানটা দেখি, তাহলে বর্তমানে আমাদের ভারতবর্ষে পুরুষ এবং মহিলা উভয়ের বেকারত্ব হার হচ্ছে 3.1%, 3.1%। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে বা যেটাকে PLFS বলা হচ্ছে, এটার অ্যানুয়াল রিপোর্ট রিসেন্টলি বার হয়েছে। হ্যাঁ, তো যেটাকে পর্যায়ক্রমিক শ্রম শক্তি সমীক্ষাও আমরা বলতে পারি, পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে বা পর্যায়ক্রমিক শ্রম শক্তি সমীক্ষা, সেটার 2025 সালের জানুয়ারি থেকে 2025-এর ডিসেম্বর পর্যন্ত তার রিপোর্ট বার হয়েছে। সেখানে আনএমপ্লয়মেন্ট রেট বা ইউআর ইজ unusual status PS plus SS for person aged 15 years and above was 3.1% for both male and female in 2025। তো এখানে আনএমপ্লয়মেন্ট রেট যেটা 15 বছর বয়স এবং তার ঊর্ধ্বে যারা আছে তাদের যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা রেকর্ড করা হয়েছে 3.1%, যেটা 2024 সালের থেকে কিন্তু কিছুটা কম। 2024 সালে আমরা যদি দেখি আনএমপ্লয়মেন্ট রেট যেটা সেটা ছিল 3.2% বোথ মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে, পুরুষ এবং মহিলা দুটো ক্ষেত্রেই। বর্তমানে সেটা 3.1% হয়ে গেছে। চলো এর পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কাকে ভারতের অসামরিক বিমান সংস্থা DGC এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে? অসামরিক বা বেসামরিক বিমান সংস্থা বা বিমান চলাচল মহাপরিচালক অথরিটি, তার ডিয়ার স্টুডেন্টস বর্তমানে ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অ্যান্সার হচ্ছে বীর বিক্রম যাদব। ডিয়ার স্টুডেন্টস বলা হচ্ছে সিনিয়র বিউরোক্র্যাট বীর বিক্রম যাদব হ্যাজ অ্যাপয়েন্টেড ডিরেক্টর জেনারেল অফ
দ্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ, তিনি বর্তমানে ডিরেক্টর জেনারেল হিসাবে রিসেন্টলি সিনিয়র অ্যাডভোকেট বীর বিক্রম যাদবকে অ্যাপয়েন্ট করা হয়েছে। চলো এর পরেরটা দেখি। 2026 ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কোন দেশের কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইতালি? ইতালি 4বারের ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তারা কিন্তু লাস্ট 3টে যে ওয়ার্ল্ড কাপ হয়েছে 2018-র যে রাশিয়া ওয়ার্ল্ড কাপ ছিল সেই ফিফা ওয়ার্ল্ড কাপে তারা অংশগ্রহণ করতে পারেনি, তারপরে 2022-এর কাতার ওয়ার্ল্ড কাপেও তারা ছিল না, এবং 2026-এর যে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে বিশ্বকাপ হতে চলেছে সেখানেও কিন্তু ইতালিকে আমরা আর দেখতে পাবো না। তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নেশন ফুটবলে সেই ইতালি ডিয়ার স্টুডেন্টস টানা 3বার অর্থাৎ 15 বছর ধরে কিন্তু ওয়ার্ল্ড কাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। সো এখানে জেনে রাখবো সম্প্রতি তারা বসনিয়া এবং হার্জেগোভিনার সামনে তারা কিন্তু হেরে গেছে। ইটালি মিসড আউট অন ওয়ার্ল্ড কাপ ফর 3 স্ট্রেট টাইম, পরপর 3বার তারা যোগ্যতা অর্জন পর্বে থেকেই কিন্তু ছিটকে গেছে আফটার শুট আউট লস ইন বসনিয়াতে পেনাল্টি শুট আউটে তারা বসনিয়ার কাছে হেরে যায় এবং ডেয়ার স্টুডেন্টস তারা এই বছরের ওয়ার্ল্ড কাপটাকেও মিস করছে। এরপরেরটা, ভারতের কোন শহরটি সম্প্রতি আন্তর্জাতিক বর্জ্যমুক্ত 20টি শহরের তালিকায় স্থান পেয়েছে? প্রথমবারের জন্য আন্তর্জাতিক বর্জ্যমুক্ত 20টি শহরের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে ডেয়ার স্টুডেন্টস পুরো বিশ্ব থেকে বিভিন্ন 20টি বর্জ্যমুক্ত শহরের স্থান দেওয়া হয়েছে এই তালিকায়, যার ভিতরে ভারতের ভার্কালা বলে একটা কিন্তু শহর, যেটা কেরালা রাজ্যের একটি শহর, ভার্কালা যেটা কেরালাতে অবস্থিত, হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য ইনোগ্রাল 20 cities throughout জিরো ওয়েস্ট ইনিশিয়েটিভ। তো প্রথমবারের জন্য এই লিস্টটা প্রকাশ করা হয়েছে 20 সিটি অর্থাৎ 20টি বর্জ্যমুক্ত শহর জিরো ওয়েস্ট থ্রুয়ার্ডস জিরো ওয়েস্ট ইনিশিয়েটিভ বা উদ্যোগে। আমরা দেখব ভারতের কেরালা রাজ্যের ভার্কালাটাও স্থান পেয়েছে, সাথে সাথে বিশ্ব থেকে বিভিন্ন শহর, ঘানা, ইটালি, মরক্কো এবং ফিলিপাইন, ইউনাইটেড স্টেটস, বিভিন্ন দেশ থেকে 20টা শহরকে এখানে স্থান দেওয়া হয়েছে। অলরাইট, চলো এরপরে আমাদের 7 নম্বর প্রশ্ন। সম্প্রতি কোন দেশ নাগোয়া প্রোটোকলের অধীনে সর্বাধিক সংখ্যক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সম্মতিপত্র ইস্যু করে বিশ্ব সেরা হয়েছে? নাগোয়া প্রোটোকলের অধীনে সম্মতিপত্র ডিয়ার স্টুডেন্টস ইস্যু করে পুরো বিশ্বের মধ্যে সেরা হয়েছে আমাদের ভারত। দেখো, ইন্ডিয়া এমার্জ অ্যাজ গ্লোবাল লিডার ইন ইস্যুইং কমপ্লেইন্ট সার্টিফিকেটস আন্ডার নাগোয়া প্রোটোকল। তো নাগোয়া প্রোটোকলের অধীনে সম্মতিপত্র জারি করে আমাদের ভারত পুরো বিশ্বের মধ্যে প্রথম হয়েছে। ঠিক আছে, এরপরে যদি দেখি সেকেন্ড ফ্রান্স আছে, তারপরে স্পেন, আর্জেন্টিনা, পানামা, কেনিয়া, এই দেশগুলো কিন্তু এই লিস্টে আমরা দেখতে পাবো, কিন্তু লার্জেস্ট এখানে কন্ট্রিবিউটর হচ্ছে কারা? আমাদের ভারত দেয়ার স্টুডেন্টস। চলো এরপরে, সম্প্রতি কোন রাজ্য সরকারি বাসে নিরবিচ্ছিন্ন যাতায়াতের জন্য ক্যাশলেস মোবিলিটি কার্ড চালু করেছে? একটা রাজ্য সম্প্রতি এটা চালু করেছে, ক্যাশলেস মোবিলিটি কার্ড। কেন? বাসে যাতায়াতটা ভালো করার জন্য, বাসে নিরবিচ্ছিন্ন যাতায়াতের জন্য। সেটি হলো মহারাষ্ট্র রাজ্য। মহারাষ্ট্র লঞ্চেস ক্যাশলেস মোবিলিটি কার্ড ফর সিমলেস ট্রাভেল অন স্টেট বাস। তো স্টেট বাসে বা রাজ্যের, মহারাষ্ট্র রাজ্যের যে বাস আছে সেখানে নিরবিচ্ছিন্ন যাতায়াতের জন্য এটা চালু করা হয়েছে ক্যাশলেস মোবিলিটি কার্ডটা। মহারাষ্ট্রের রাজধানী অবভিয়াসলি মুম্বাই। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, আর মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা, যিনি আগে তেলেঙ্গানার রাজ্যপাল ছিলেন, রিসেন্টলি তাকে রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে আমাদের মহারাষ্ট্র রাজ্যের। আচ্ছা, তোমাদের এখান থেকে একটা জিনিস বলি, সম্প্রতি সম্পূর্ণ মার্চ মাসের আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও করে দিয়েছি। সকলে যারা এখনো দেখোনি, এই চ্যানেলে তোমরা লাইভ সেকশনে ভিডিওটা পাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, যেটা পুরো মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স করেছে, তার থেকে বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি একটা কিন্তু পর্ব আপলোড করেছি। তো অবশ্যই যারা এখনো দেখোনি সকলে কিন্তু সেটা দেখে নাও। সম্প্রতি কাকে ভারতীয় সেনাবাহিনীর নতুন ভাইস চিফ অব দ্য আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে? ভারতীয় সেনাবাহিনী, ইন্ডিয়ান আর্মির আমরা জানি
চিফ অব দ্য আর্মি স্টাফ পদে আছেন কে? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বর্তমানে চিফ অব দ্য আর্মি স্টাফ পদে আছেন, তাই তো। এখন ভারতবর্ষের নতুন যিনি ডিয়ার স্টুডেন্টস চিফ অব দ্য ভাইস চিফ অব দ্য আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ অ্যাজিউম অ্যাপয়েন্টমেন্ট ফর ভাইস চিফ অব দ্য আর্মি স্টাফ। সম্প্রতি লোকসভায় পাশ হওয়া বিল অনুযায়ী কোন শহরটিকে অন্ধ্রপ্রদেশের একমাত্র রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছে? সম্প্রতি অন্ধ্রপ্রদেশ রাজ্য তার একমাত্র রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছে ভারতের লোকসভায় পাশ হওয়া একটা বিলের মাধ্যমে, সেটি হচ্ছে অমরাবতী। অমরাবতী এখন থেকে কিন্তু আমরা দেখব অবভিয়াসলি এটা অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল, কিন্তু সম্প্রতি এটাকে একমাত্র রাজধানী বা অনলি বা সোল ক্যাপিটাল হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। লোকসভা পাসেস বিল টু মেক অমরাবতী সোল ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ। চলো এবারে আমরা কিছু জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবো। এই ছিল 10টি কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে কিছু জিকে প্রশ্ন উত্তর থাকছে প্রতিদিন যেমন থাকে। তো জিকে প্রশ্নের এই পর্বটা দেখতে হলে অবশ্যই কিন্তু প্রতিদিন আমাদের লাইভে যুক্ত হতে হবে সকলকে দা ওয়ে অফ সলিউশনে। কারেন্ট অ্যাফেয়ার্স এর পরপরই কিন্তু আমি জিকেটা করিয়ে থাকি একই সেশনের মধ্যে। চলো আমরা প্রথম প্রশ্ন দেখি। বিহারের বারাবর পাহাড়ের গুহা কোন মৌর্য সাম্রাজ্যের বা সম্রাটের আমলে নির্মিত হয়েছিল? বিহার রাজ্যে আমরা দেখব বারাবর পাহাড় আছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমরা এরকম পাহাড় কেটে গুহা নির্মাণের নিদর্শন দেখতে পাবো। পশ্চিমঘাট অঞ্চলে অজন্তা গুহা আছে, হ্যাঁ তাই তো। ইলোরা গুহা পাবো আমরা মহারাষ্ট্র, তারপরে ওড়িশা রাজ্যে উদয়গিরি খণ্ডগিরি গুহা, এগুলো খুব ঐতিহাসিক গুহার মধ্যে পড়ে। তো বারাবর পাহাড়ের গুহা এখানে জৈন এবং আজীবক ধর্মের বিভিন্ন আমরা জৈন ও আজীবক ধর্মের নিদর্শন আমরা দেখতে পাই। এবং এখানে যে এই নিদর্শনটা পায় এটা নির্মাণ হয়েছিল মৌর্য সম্রাট অশোকের আমলে। অশোকের সময়ে প্রথম এটা নির্মাণ শুরু হয়। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর জনক কাকে বলা হয়? ASI, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিভিন্ন আমাদের ভারতবর্ষের ঐতিহ্যবাহী স্থানগুলোকে কিন্তু সার্ভে করে থাকে, তাই তো। তো সেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেটা প্রতিষ্ঠিত হয়েছিল কার হাত ধরে জানো? আলেকজান্ডার কানিংহামের হাত ধরে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন। 1861 সালে তিনি এটা স্থাপন করেছিলেন। চলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত একটু জেনে রাখতে হবে। এর সদর দপ্তর বা ASI এর সদর দপ্তর অবস্থিত আছে ডিয়ার স্টুডেন্টস নতুন দিল্লিতে। অলরাইট, চলো নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। নিচের কোন রাজ্যটি মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না? মায়ানমার আমাদের ভারতের কোন দিকে আছে? মায়ানমার আমাদের ভারতের প্রতিবেশী দেশ, এটি ভারতের পূর্ব দিকে অবস্থিত আছে। তাই তো, ভারতের পূর্ব দিকে অবস্থিত হচ্ছে মায়ানমার। মায়ানমারের রাজধানী সম্পর্কে জেনে রাখো। মায়ানমারের রাজধানী এবং মুদ্রা দুটি খুব গুরুত্বপূর্ণ। মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেপিদো এবং মায়ানমারের বর্তমানে মুদ্রা হচ্ছে মায়ানমারের কিয়াত। কিয়াত হচ্ছে মায়ানমারের মুদ্রা। এবারে মায়ানমার বলে যে দেশটা আছে, মায়ানমার আমাদের ভারতের 4টি স্টেটের সাথে সীমানা শেয়ার করে। সব থেকে বেশি সীমানা আছে অবভিয়াসলি অরুণাচল প্রদেশের সাথে। এছাড়া অরুণাচল প্রদেশ রাজ্য ছাড়াও আর নাগাল্যান্ড, মিজোরাম এবং মণিপুরের সাথে সেটা সীমানা শেয়ার করে। অর্থাৎ এখানে আসামের সাথে কোনো সীমানা নেই। এখানে এটা নাবাচক প্রশ্ন বলা হয়েছিল, সো এখানে সঠিক উত্তর করব আমরা অপশন এ। আসামের সাথে মায়ানমারের কোনো ডিরেক্ট সীমানা আমরা দেখতে পাই না। তবে আসামের সাথে কোন কোন দেশের সীমানা আছে? আসামের সাথে সীমানা আছে যদি আমরা দেখি বাংলাদেশ, বাংলাদেশের আসামের সাথে সীমানা আছে, ভুটানের সীমানা আছে, হ্যাঁ বাংলাদেশ ভুটান এগুলো আসামের সাথে সীমানা ভাগ করে। চলো এরপরে আমাদের 3 নম্বর প্রশ্ন। হায়ারোগ্লিফিক্স লিপি কোন সভ্যতায় দেখা যায়? এটি হচ্ছে এক ধরনের চিত্রলিপি, ঠিক আছে। চিত্রলিপি মানে বিভিন্ন ধরনের চিত্র দিয়ে
এখানে লিপি তৈরি করা হয়েছে এবং সেগুলোর মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয়েছে। এই লিপিগুলো এখনো কিন্তু সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তো এই যে হায়ারোগ্লিফিক্স বা এই যে বিখ্যাত লিপি, এই লিপিটা মিশরীয় সভ্যতায় আবিষ্কৃত হয়েছিল। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বার্ষিক ব্রহ্ম উৎসব কোথায় পালিত হয়? বার্ষিক একটি উৎসব কোন একটা রাজ্যের, কোন রাজ্যের উৎসব? প্রতি বছরে অ্যানুয়ালি ব্রহ্ম উৎসব পালন করা হয়ে থাকে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অন্ধ্রপ্রদেশের একটা মন্দির আছে, তিরুমালা মন্দির। ঠিক আছে, সেখানে এটা অনুষ্ঠিত হয়, প্রতি বছরে অনুষ্ঠিত হয়। এছাড়া অন্ধ্রপ্রদেশের আর কি কি উৎসব আছে? অন্ধ্রপ্রদেশের যদি অন্যান্য উৎসব দেখি, অন্ধ্রপ্রদেশে উগাদি খুব বিখ্যাত একটা উৎসব। হ্যাঁ, ফ্লেমিঙ্গো ফ্লেমিঙ্গো উৎসব খুব উল্লেখযোগ্য উৎসব। তো ফ্লেমিঙ্গো, উগাদি হচ্ছে আরো দুটি খুব গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে পড়ছে যেগুলো অন্ধ্রপ্রদেশে পালিত হচ্ছে। এরপরে নিচের কোনটি বায়োমাসের প্রধান উৎস হিসাবে গণ্য করা হয়? বায়োমাসের প্রধান উপাদান হিসাবে বা উৎস হিসাবে গণ্য করা হয় কাকে? সেটি হচ্ছে উদ্ভিজ্জ এবং প্রাণীজ যে বর্জ্য আছে সেটা। বায়োমাস হলো উদ্ভিদ ও প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত জৈব পদার্থ, যা থেকে তাপ, বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এর ভিতরে আমরা CH4 বা মিথেনটাকে প্রধান উপাদান হিসাবে পাবো। হ্যাঁ, বায়োমাস থেকে প্রধানত যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা হচ্ছে মিথেন পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা যে মিথেন পাই এখান থেকে, সেটাকে ব্যবহার করা হয়ে থাকে কোথায় জানো? সেটাকে ব্যবহার করা হয়ে থাকে ডিয়ার স্টুডেন্টস কিসে? তাপ উৎপাদনে, বিদ্যুৎ শক্তি হিসাবে উৎপাদন করতে এটার ব্যবহার করা হয়। এটি একটি নবায়নযোগ্য শক্তির উৎস, কারণ গাছপালা এবং জৈব বর্জ্য ক্রমাগত পুনরায় উৎপাদিত হয়ে থাকে। সাধারণত কাঠ, কৃষিজ অবশিষ্টাংশ, সার এবং পচনশীল আবর্জনা বায়োমাস হিসাবে ব্যবহৃত হয়, যা জ্বালানি এবং পরিবেশ বান্ধব শক্তির উৎস হিসাবে সাধারণত আমরা ব্যবহার করে থাকি। চলো এর পরের প্রশ্ন হচ্ছে এটি 7 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা প্রশ্ন। পৌরসভার কার্যাবলী সংবিধানের কততম তফসিলে অন্তর্ভুক্ত আছে? আমাদের যে সংবিধান আছে, সংবিধানে বেশ কিছু বিষয়কে বিশেষ কয়েকটা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, বিশেষ করে শাসন কার্য বা বিউরোক্রাটসের সাথে যুক্ত এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোকে তফসিলের অন্তর্ভুক্ত বা শিডিউলের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো জেনে রাখবে সংবিধানে বর্তমানে 12টি তফসিল আছে, তাই তো? 12টি তফসিল আছে সংবিধানে। এই যে 12টি তফসিল আছে, 12টি তফসিলের মধ্যে সব থেকে লাস্ট যে তফসিলটা ভারতের সংবিধানে যুক্ত হয় সেটা হচ্ছে দ্বাদশ তফসিল। এই তফসিল কবে যুক্ত হয়েছে সংবিধানে? এই তফসিল জেনে রাখবে সংবিধানে যুক্ত হয় 1992 সালে। 1992 সালে কিভাবে? 74তম সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা সংবিধানে যুক্ত হয়েছে 1992-এ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অর্থাৎ ইনফ্লেশন সেটাকে কন্ট্রোল করা, অ্যান্ড মুদ্রানীতি নির্ধারণ মনিটারি পলিসি সেটাকে ডিয়ার স্টুডেন্টস লাগু করা। এই দুটি খুব গুরুত্বপূর্ণ কাজ বা এই দুটি নির্ধারণ করার ক্ষমতা কার হাতে থাকে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ইনফ্লেশনটাকে নিয়ন্ত্রণ করা, অ্যান্ড মুদ্রানীতি বা মনিটারি পলিসিটা নির্ধারণ করা, এই দুটি ক্ষমতা থাকে সাধারণত ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI এর হাতে। RBI এর দায়িত্ব। বিশ্বের সবথেকে উঁচু ইমারত বর্তমানে যদি আমরা দেখি সেটি হচ্ছে বুর্জ খলিফা। তো এই যে বুর্জ খলিফা সেটি ড্যাশ শহরে অবস্থিত, কোন শহরে অবস্থিত আছে?
বুর্জ খলিফা অবস্থিত আছে দুবাই শহরে। দুবাইটা ইউনাইটেড আরব এমিরেটস বা ইউএই বলে একটা দেশের শহরের মধ্যে পড়ে। ইউএই থেকে দুটো জিনিস জেনে রাখো, ইউএই এর রাজধানীর নাম কি? মধ্যপ্রাচ্য বা গালফ একটা কান্ট্রি হচ্ছে এই ইউএই, হ্যাঁ, উপসাগরীয় অঞ্চলের একটা দেশ। অ্যান্ড এই ইউএইটা রিসেন্টলি কিন্তু খবরের শিরোনামে এসেছে, যেহেতু গালফ ওয়ারে, বর্তমানে গালফ অঞ্চলে ওয়ার চলছে, সেই কারণে। চলো, এর রাজধানী এবং মুদ্রা দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখবো। এর রাজধানী হচ্ছে আবুধাবি, কারণ আবুধাবিটা হচ্ছে ইউএইর সব থেকে বড় কিংডমের মধ্যে পড়ে, তাই এটা হচ্ছে সেখানকার রাজধানী। ইউএইটা কিন্তু 7টি গুরুত্বপূর্ণ কিংডম নিয়ে গড়ে উঠেছে, যার ভিতরে সব থেকে বড় কিংডম হচ্ছে আবুধাবি। আর এদের মুদ্রা হচ্ছে দিরহাম। দিরহাম হচ্ছে মুদ্রা। কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়? চলো, এটা একটা বাড়ির কাজ দিয়ে রাখলাম, কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাবে। ভারতের ক্ষুদ্র শিল্পায়ন ব্যাংক বা এসআইডিবিআই, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত আছে? বলো। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ স্মল বা ক্ষুদ্র, অর্থাৎ এমএসএমই যে সেক্টর আছে আমাদের, ম্যাক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস যেটা আছে, সেই এমএসএমই সেক্টরটাকে ডেয়ারি স্টুডেন্ট ক্ষমতায়ন করার জন্য তাদেরকে শিল্প ঋণ দিয়ে থাকে এই ইন্ডাস্ট্রিয়াল, বা যেটাকে আমরা বলছি স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এসআইডিবিআই। এর প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার অবস্থিত আছে যেখানে, সেটি হচ্ছে ডেয়ারি স্টুডেন্টস লখনৌ, উত্তরপ্রদেশের রাজধানী। উত্তরপ্রদেশ লখনৌতে এটা অবস্থিত আছে। ফিফার সদর দপ্তর কোথায়? ফুটবলের গভর্নিং বডি, ফুটবলের আমরা যদি বলি সর্বোচ্চ সংস্থা, যারা ফুটবলের নিয়ম কানুন তৈরি করে থাকে, ফুটবলটাকে শাসন করে থাকে, তো সেই ফুটবলের সর্বোচ্চ শাসক ফিফার সদর দপ্তর কোথায়? চলো, ফিফার সদর দপ্তর হচ্ছে জুরিখে অবস্থিত আছে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার, যেটি সুইজারল্যান্ডের একটি শহর। এবং ফিফা সম্পর্কে দুটো জিনিস জেনে রাখবে। ফার্স্ট হচ্ছে ফিফা স্থাপিত হয়েছিল কবে? 1904 সালে প্যারিসে স্থাপিত হয়। হ্যাঁ, প্যারিস, ফ্রান্সের প্যারিসে স্থাপিত হয়, অর্থাৎ ফ্রান্স কিন্তু একটা প্রতিষ্ঠা সদস্য দেশ ছিল। ফিফার প্রতিষ্ঠা সদস্য দেশগুলোর মধ্যে ছিল তোমার হচ্ছে ফ্রান্স, নরওয়ে, নেদারল্যান্ডস, বেলজিয়াম, তারপরে সুইজারল্যান্ড, এই দেশগুলো কিন্তু ফিফার প্রতিষ্ঠা সদস্য। আচ্ছা, ফিফার বর্তমান প্রেসিডেন্টকে একটু জেনে রাখবে। এর বর্তমান প্রেসিডেন্ট পদে আছেন ইয়ানি ইনফান্তিনো। ঠিক আছে, ইনফান্তিনো হচ্ছে বর্তমানে ফিফার প্রেসিডেন্ট। উইংস অফ ফায়ার কার আত্মজীবনীমূলক বই? উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তিনি ছিলেন, এবং তাকে আমরা আরেকটা নামে চিনে থাকি, মিসাইল ম্যান। মিসাইল ম্যান। আচ্ছা, তিনি ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? তিনি হচ্ছেন 11তম রাষ্ট্রপতি ছিলেন। ভারতবর্ষের প্রাক্তন 11তম রাষ্ট্রপতি তিনি ছিলেন, তার আত্মজীবনী এটা। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন কয়েকদিন পরেই হতে চলেছে। রিসেন্টলি বিধানসভার ভোটের নির্ঘণ্টও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। এবং আমরা দেখব পশ্চিমবঙ্গে টোটাল বিধানসভার, অর্থাৎ কতজন এমএলএ হতে চলেছে পশ্চিমবঙ্গ থেকে। এমএলএ মানে কি? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। যারা বিধানসভার সদস্য হয় তাদেরকে এমএলএ বলা হয়। তো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে এরকম এমএলএ সিট বা বিধানসভার সিট আসন সংখ্যা হচ্ছে 294টি। বর্তমানে ভারতের 11তম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, এর জন্ম ভারতের কোন রাজ্যে হয়েছিল? ভারতের তিনি রাষ্ট্রপতি ছিলেন, তার জন্মটা কোন রাজ্যে হয়েছিল? দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, বলো। তার জন্ম কোথায় হয়েছিল? তার জন্ম হয়েছিল রামেশ্বরমে। রামেশ্বরমে তার জন্ম হয়। ঠিক আছে, এবারে দেখো ডিয়ার স্টুডেন্টস, সঠিক উত্তর হবে অপশন সি, তামিলনাড়ুতে অবস্থিত আছে রামেশ্বরমটা, সেখানে তার জন্ম হয়েছিল। পরবর্তীতে তিনি ভারতে একজন
উল্লেখযোগ্য রাষ্ট্রপতি হয়েছিলেন এবং ভারতের মিসাইল প্রডিউসিং, ভারতের যে তোমার পরমাণু যে শক্তি, ভারতকে পরমাণু শক্তি দ্বিতীয় যে পরমাণু পরীক্ষা হয়েছিল পোখরানে, সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই তো। দিল্লির রাজপথ যেটা আছে সেই রাজপথের বর্তমান নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? তো দিল্লির রাজপথের বর্তমান নাম হচ্ছে কর্তব্য পথ, যেখানে 2026-এর এই যে রিসেন্টলি আমরা দেখব 2026-এর 26শে জানুয়ারি অনুষ্ঠিত হলো ডিয়ার স্টুডেন্টস একটা যে প্যারেড, যেটাকে আমরা বলে থাকি প্রজাতন্ত্র দিবসের প্যারেড, সেটা কিন্তু যেখানে হয়েছে সেটা হচ্ছে কর্তব্য পথ, ওটাকে আগে রাজপথ বলা হতো। কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয়? ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয়ে থাকে স্ট্রমলিকে। কোথায় আছে এটা? ইটালিতে অবস্থিত আছে। এটাকে আমরা ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলি, লাইট হাউস বলা হয়। জাতীয় উন্নয়ন পর্ষদ কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? জাতীয় উন্নয়ন পর্ষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠিত হয় 1952 সালে। ভারতে নিচের কোন লোকনৃত্য ও রাজ্যের জোটটি সঠিক নয়? চলো, দারুণ একটা প্রশ্ন এটা, খুব সুন্দর। এই ধরনের প্রশ্ন কিন্তু রিজনিং এও থাকে, দেখবে এরকম জোড় রিলেটেড প্রশ্ন, সেমিকোলন কোলন দিয়ে প্রশ্ন। তো এখানে লোকনৃত্য এবং রাজ্যের জোড়ের ভিতরে যেটা মিলছে না সেটি হচ্ছে যক্ষগান কেরালাতে মিলছে না। তাহলে যক্ষগান কোথাকার? যক্ষগান ডিয়ার স্টুডেন্টস একটা লোকনৃত্য যেটা কর্ণাটকে বিখ্যাত, ঠিক আছে। কর্ণাটক থাকলে এটা কিন্তু সঠিক হতো, এখানে কেরালার নয় যক্ষগান। খেয়াল ও কাওয়ালির উদ্ভাবক হিসাবে পরিচিত কে? খেয়াল এবং কাওয়ালি, বিশেষ করে খেয়াল, এটা হচ্ছে হিন্দুস্তানি সঙ্গীতের একটা ধারা, তাই তো। তো হিন্দুস্তানি সঙ্গীতের ধারা এগুলি, সেই হিন্দুস্তানি সঙ্গীতের ধারা খেয়াল এবং কাওয়ালির উদ্ভাবক হচ্ছেন আমির খসরু। তাকে আমরা অনেক সময় ভারতের তোতা পাখি নামে চিনি। তাকে কি বলা হয়? ভারতের তোতা পাখি। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, বিভিন্ন ধরনের রাগ, বিভিন্ন ধরনের ঘরানা, বিভিন্ন সঙ্গীতের যে ধারা, সেগুলো তিনি উদ্ভাবক ছিলেন। নিচের কোন জোটটি সঠিক নয়? চলো, ওই রিলেটেড আরো একটা প্রশ্ন এখানে দেয়া হয়েছে। রাজ্য এবং রাজধানীর নাম, নর্থ ইস্ট বা উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্য এবং রাজধানীর নাম দেয়া হয়েছে, বলে ফেলো কোন জোটটি সঠিকভাবে মিলছে না। এখানে সঠিকভাবে মেলেনি আসামের গুয়াহাটি, কারণ আসামের রাজধানী হচ্ছে দিসপুর, আসামের রাজধানী দিসপুর, তাহলে এটা মিলছে না। চলো, বাকি মেঘালয়ের শিলং, মণিপুরের ইম্ফল, ত্রিপুরার আগরতলা, এগুলি সঠিকভাবে ম্যাচ করেছে। এই ছিল আজকের আমাদের দুর্দান্ত একটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব। আই হোপ তোমাদের এই পর্বটি অনেক হেল্প করছে বা করবে তোমাদের পরীক্ষার জন্য। ভালো থাকবে সকলে, এইভাবে কিন্তু আমাদের প্রতিদিনের জিকে ক্লাস দেখতে থাকো। আজকে আমরা অনেকগুলোই প্রশ্ন প্র্যাকটিস করেছি, 30টা প্রশ্ন প্র্যাকটিস হয়েছে। নেক্সট দিনে আরো কিছু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবো। টাটা, বাই।